যুদ্ধের মুভি হয়তো অনেক দেখেছো, হতে পারে এটাও ইতিমধ্যে দেখে নিয়েছো। তবে আমি যেভাবে আজ এক্সপ্লেন করেছি, যেটা দেখার পর তুমি যুদ্ধের আসল বিভীষিকা অনুভব করতে পারবে। মুভিটা একজন কোরিয়ান ও একজন জাপানি দৌড়বিদদের মধ্যে সত্য ঘটনা নিয়ে তৈরি। তারা দুজনই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হতে চায়, আর সেই চাওয়াতেই দুজনের মধ্যে দ্বন্দ্বের জন্ম দেয়। এটা আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন কোরিয়া জাপানের অধীনে ছিল, সেই সময়কার কাহিনী। যুদ্ধের বিভীষিকা, চিরশত্রুর সঙ্গে যুদ্ধের ময়দানে নির্মম ব্যবহার, শত্রু থেকে বন্ধুত্বে পরিণত হওয়া, আর যুদ্ধের ময়দান থেকে পালিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার বাসনা। গোলাগুলি, ধ্বংস আর মৃত্যুর নির্মম কাহিনী যদি দেখতে চাও, তাহলে বসে পড়ো আজকের মুভি মাই ওয়ে দেখতে। আর মুভির শেষে যে টুইস্টটা রাখা রয়েছে, সেটা দেখে আপনার মাথা চক্কর খেতে পারে, এমনকি বাচ্চাদের মতো হুড়মুড়িয়ে কেঁদে উঠতে পারেন। তো আজকের মুভির আর বেশি হিন্ট দেব না, তবে কথা দিচ্ছি তুমি যে কখন গল্পের গভীরে হারিয়ে যাবে তা তুমি বুঝতেই পারবে না। তো চলো আর বেশি কথা না বলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিয়ে যুদ্ধের ভয়াবহ নির্মমতা দেখে আসি। মুভির শুরুতে আমরা চলে যাই 1928 সালের কোরিয়া সিউল শহরে। ওই সময় কোরিয়াকে জাপান দখল করে নিয়েছিল, তাই এখানে জাপানেরই শাসন চলত। এই শহরে একদিন তাৎসিও হাসাকিয়া নামের একজন জাপানি ছেলে আসে। তার দাদা ছিল জাপানি সাম্রাজ্যের একজন অনেক বড় আর্মি অফিসার। এরপর আমরা দেখতে পাই কিম জুন সিককে, যার বাবা ছিল সেই তাৎসিওর দাদার বাড়ির একজন সামান্য কর্মচারী। হাসাকিয়া পরিবারের আগমনের দিন কিম ও অন্যান্য কর্মচারীরা তাদের রিসিভ করার জন্য অপেক্ষা করছিল। তখনই কিম জুনকে দেখা যায়, সে তাদের গাড়ির সাথে রেস করে জিতে গেছে। আসলে কিম জুন ছোটবেলা থেকেই খুব জোরে দৌড়াতে পারত এবং দৌড়ানো তার কাছে একটা নেশার মতো ছিল। এদিকে গাড়ি থেকে নেমে তাৎসিও উপহাস করে বলে সে চাইলে কিমের চেয়েও অনেক বেশি জোরে দৌড়াতে পারবে। এই কথা শুনে কিম তাকে চ্যালেঞ্জ করে। এরপর তারা দুজন সবার সামনেই একটি দৌড় প্রতিযোগিতা শুরু করে দেয়। কে কার চেয়ে সেরা তা প্রমাণ করার জন্য এভাবেই শুরু হয় তাদের মধ্যে এক তীব্র দৌড় প্রতিযোগিতা, যা চলতে থাকে তাদের বড় হওয়া পর্যন্ত। তাদের প্রতিটি রেসে কখনো তাৎসিও আবার কখনো কিম বড় বড় ইভেন্ট জয়লাভ করতে থাকে, যার ফলে তাদের দুজনের মধ্যে সব সময় এক নীরব প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে। এভাবেই একদিন তাৎসিও কিম জুনকে হারিয়ে কলেজের চ্যাম্পিয়নশিপ ম্যারাথন জিতে যায়। তাই তাৎসিওর পরিবার বিশাল এক সংবর্ধনার আয়োজন করে। তখন একটু উপহার দেওয়ার নাম করে তাৎসিওর দাদাকে বোমা হামলা করে সেখানেই তাকে মেরে ফেলে। তাৎসিও তার দাদাকে ভীষণ ভালোবাসত এবং সে সব সময় তার দাদার মতোই একজন জাপানি সৈনিক হতে চাইত। তাই সে তার দাদার এমন মর্মান্তিক মৃত্যু দেখে প্রচন্ডভাবে ভেঙে পড়ে। যেহেতু সেই উপহারটি কিমের বাবা নিয়ে এসেছিল, তাই তাৎসিও ধরে নেয় যে এই হত্যার সঙ্গে কিমের বাবা জড়িত রয়েছে। ফলে তাৎসিও কিম ও তার বাবার উপর অনেক ক্ষেপে যায় এবং কিমের বাবাকে প্রচন্ড মারধর করে। এরপর তাৎসিও একটি তলোয়ার হাতে নিয়ে কিমকে হুমকি দেয়, যদি এই এলাকায় সে কোনোদিন ফিরে আসে তাহলে তার আর তার বাবার মাথা কেটে নেওয়া হবে। এভাবেই কিম তার প্রায় মৃত বাবা আর ছোট বোনকে নিয়ে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে পাড়ি জমায়। আসলে সেই সময় জাপানিরা কোরিয়ানদের উপর সবসময় অত্যাচার করত। নিজের দেশে থেকেও তারা যেন প্যালেস্টাইনের মতো জীবন কাটাচ্ছিল। কিম দেখতে পায় সানকি চাং নামের একজন কোরিয়ান দৌড়বিদ অলিম্পিক ম্যারাথনে গোল্ড মেডেল জিতেছে। এমন সম্মানের খবর কোরিয়ানদের জন্য ছিল চাঁদ ছোঁয়ার মতো। কিমও সবসময় এটাই চাইতো, সেও কোরিয়ানের হয়ে একদিন গোল্ড মেডেল জিতবে। কিন্তু তার জীবনে আজ যা ঘটে গেল, এরপর তার ভাগ্যে কি আছে সেটা কিম তা নিজেও জানে না। এরপর মুভির দৃশ্য চলে যায় 1938 সালের মে মাসে। কিম জুন এখন ম্যারাথন ছেড়ে পেটের দায়ে কোরিয়ার অলিতে গলিতে রিক্সা চালায়। তেমন একদিন রিক্সা চালানোর সময় একজন লোক তার পায়ে বাঁধা বালির ব্যাগ দেখে বুঝতে পারে যে সে হয়তো একজন ম্যারাথন রানার। তখন লোকটি কিমকে বলে, তুমি যদি আমাকে 30 মিনিটের মধ্যে আমার গন্তব্যে পৌঁছে দিতে পারো, তাহলে তোমাকে আমি দ্বিগুণ পারিশ্রমিক দেব। এটা শুনে কিম রিক্সা উড়িয়ে নিয়ে যেতে শুরু করে। আসলে কিমের রিক্সায় আজ যে ব্যক্তিটা ছিল, তিনিই ছিলেন সেই অলিম্পিক গোল্ড মেডেল জেতা কিংবদন্তি ম্যারাথন প্লেয়ার সানকি চাং। কিমের এমন মারাত্মক প্রতিভা দেখে সান খুবই ইমপ্রেস হয়ে যায়। এরপর তাকে তার গন্তব্যে পৌঁছে দিলে মোটা অঙ্কের পুরস্কার দিয়ে তিনি অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের একটি মিটিংয়ে চলে যায়। এদিকে সেই মিটিংয়ে আমরা দেখতে পাই তাৎসিও হাসাসিয়াকে। এতদিনে তাৎসিও অনেক বড় মাপের একজন রানার হয়ে গেছে। সেখানে আমরা জানতে পারি যে 1936 সালের অলিম্পিক গেমসে যখন সানকি চাং গোল্ড মেডেল জিতেছিল, তখন তাকে নাকি জাপানি হিসাবে সেখানে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু সান সেদিন জাপানের পতাকা না দেখিয়ে তার দেশ কোরিয়ার পতাকা উড়িয়েছিল। সেই নিয়ম ভঙ্গের অপরাধে জাপান সকল কোরিয়ানদের উপর আজীবনের জন্য অলিম্পিকে অংশগ্রহণের নিষেধাজ্ঞা জারি করে দেয়। অর্থাৎ এখন থেকে কোনো কোরিয়ান অলিম্পিকে অংশ নিতে পারবে না। এই সব নিয়েই মূলত সেদিন তাৎসিও বোর্ড মিটিং করেছিল। ঠিক সেই সময় কিংবদন্তি সান সেখানে উপস্থিত হলে সবাই চমকে যায়। আর সান সরাসরি তাৎসিওকে বলে, আমার তো মনে হয় তোমরা কিমের ভয়ে এই সকল কোরিয়ানদের উপর এই নিষেধাজ্ঞা জারি করেছো, কারণ কিম যে মাপের রানার সে তোমাকে অনায়াসে হারিয়ে দিতে পারবে। এই সব কথার মাঝে আকস্মিকভাবে কিমও সেখানে উপস্থিত হয়, আর সাথে সাথে সব সাংবাদিক তাকে ঘিরে ধরে। সবার এখন একটাই প্রশ্ন, তাহলে কি কিমের ভয়ে জাপানিরা এই নিষেধাজ্ঞা জারি করেছে? তখন তাৎসিও আবারও উপহাস করে বলে যে তোমরা কি মনে করো এই সামান্য রিক্সা চালক আমাকে হারাতে পারবে? তখন কিমও চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তাহলে প্রমাণ হয়ে যাক কে কাকে হারায়। তাৎসিওর মনে তখন প্রতিশোধ এবং অহংকারের
আগুন চলে ওঠে। তাই সে তাদের নিষেধাজ্ঞা তুলে নিয়ে কিমকে সুযোগ দেয় অলিম্পিকের ট্রাই আউটে যোগ দেওয়ার জন্য। এই খবর পেয়ে কিমের পুরো পরিবার আনন্দে আত্মহারা হয়ে যায়। কিমের আপন বলতে তার বাবা আর তার একটা ছোট বোন যার নাম ইউনসু, এছাড়া চংডেই নামের তার খুবই একটা কাছের বন্ধু আছে যে কিনা আবার ইউনসুকে খুবই পছন্দ করত। তো ফাইনালি সুযোগ পাওয়ার পর সেই ট্রাই আউটের প্রসেসিং শুরু হয়ে যায়। ম্যারাথন শুরু হয়ে গেলে দেখা যায় প্রথম থেকেই তাচিও কিমের থেকে অনেক এগিয়ে আছে। কিম জুন ছিল খুবই স্থির এবং দৃঢ় চেতা একজন রানার। যেহেতু ম্যারাথনটি 42 কিলোমিটারের রেস, তাই তাকে কৌশল করে ধীরে ধীরে এগোতে হবে। ইতিমধ্যেই রেস প্রায় শেষের দিকে চলে আসে আর এবার কিম তার সমস্ত শক্তিতে দৌড়াতে শুরু করে। সবাইকে সারিয়ে সে যখন প্রায় তাচিওকে ধরেই ফেলতে যাবে, ঠিক সেই সময় আগে থেকে পরিকল্পনা করে রাখা এক জাপানি রানার এসে তাকে ধাক্কা মারতে শুরু করে। কিন্তু কিম তার ধাক্কা খেয়ে পড়ে না গেলেও সেই ছেলেটা পড়ে যায়। এরপর একদম ফাইনাল মুহূর্তে নিজের সেরাটা দিয়ে কিম তাচিওকে হারিয়ে সেই রেসে জিতে যায়। চারদিকে কিম জুনের নাম যখন জয় জয়কার হচ্ছে, ঠিক তখনই হঠাৎ করে এক অবিশ্বাস্য ঘটনা মাইকে ঘোষণা হয়। এই রেসে প্রথম স্থান অধিকার হয়েছে তাচিও হাসাকিয়া। অন্য একজন প্রতিপক্ষকে ধাক্কা দেওয়ার কারণে কিম জুনকে প্রতিযোগিতা থেকে বাতিল করা হয়েছে। মুহূর্তেই সেই চরম মিথ্যে ঘোষণা শুনে তাচিও নিজেও হতবাক হয়ে গিয়েছিল। কোরিয়ানরা এই অন্যায় আর মেনে নিতে পারে না, তাই কিম জুনের সব বন্ধু ও লোকজন মিলে আয়োজকদের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাদের প্রচুর মারধর করতে থাকে। এমন বিশৃঙ্খলার জন্য পুলিশ তাদের ধরে নিয়ে যায়। এরপর কোর্ট তাদের শাস্তি স্বরূপ এক ভয়াবহ রায় ঘোষণা করে। কোর্ট জানায় এই হাঙ্গামার জন্য কিমের বন্ধু বান্ধব সহ আরো অনেকেই এখন জাপানের হয়ে সেনাবাহিনীতে কাজ করতে হবে। একবার ভাবুন যে জাপানিরা তাদের শত্রু মনে করে এখন তাদের পক্ষ হয়ে কিনা যুদ্ধ করতে হবে। তাদের এই আদেশ মেনে নেওয়া ছাড়া আর তাদের কোনো উপায় ছিল না। পরের দৃশ্যে দেখা যায় তাদের সকলের গায়ে জাপানি আর্মির পোশাক। তারা এক ভয়ঙ্কর যুদ্ধের ময়দানে যাচ্ছে। এদিকে ইতিমধ্যেই পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে জার্মানি যেমন পুরো ইউরোপকে দখল করতে ব্যস্ত, ঠিক তেমনই এশিয়াতে জাপান একের পর এক দেশ দখল করে গ্রেট এশিয়ান এম্পায়ার প্রতিষ্ঠা করছে। ঠিক সেই সময় জাপান চীন দখল করার জন্য মঙ্গোলিয়ার সীমান্তে এক ভয়াবহ যুদ্ধ শুরু করে দিয়েছে। সেই এক বিভীষিকাময় যুদ্ধ, সেখানে মানুষ যেন খড়কুটোর মতো মারা যাচ্ছে আর চোখের সামনেই তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সেই যুদ্ধের ক্ষেত্রে আমরা কিম ও তার বন্ধুদেরকে দেখতে পাই যারা জীবনের প্রথমবারের মতো যুদ্ধে নেমেছে। এই যুদ্ধ এতটাই তীব্র ছিল যে জাপানি সৈন্যরা সেখান থেকে পিছু হটা শুরু করেছে। অবশেষে যখন তার জীবন হাতে নিয়ে কোনো রকম ভাবে পালিয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিল, ঠিক সেই সময় এক চীনা স্নাইপার এলোপাথারি গুলি চালিয়ে সব জাপানি সৈন্যদেরকে মেরে ফেলতে শুরু করে। কিম তখন ভালো করে লক্ষ্য করে দেখে পাশের একটি ঝোপের মধ্যে সেই স্নাইপারটি লুকিয়ে আছে। তাই সে কৌশল করে তার টিমকে বলে, তোমরা ওদিকে গুলি করে আমাকে কভার দাও, আমি গিয়ে ওকে শেষ করে আসছি। সবাই তাকে কভার দিলে কিম দ্রুত সেই স্নাইপারের একদম কাছে এসে একটি গ্রেনেড ছুড়ে স্নাইপারের জায়গাটাকে উড়িয়ে দেয়। পরে গিয়ে তারা খুঁজতে শুরু করলে কিম তাকে ধরে ফেলে। তবে সেই স্নাইপারের মাস্ক খুলতে তার অবাক হয়ে দেখে স্নাইপারটা খুবই সুন্দর একটা চীনা মেয়ে। একজন মেয়ে স্নাইপার হয়ে এত নিখুঁত শট নিতে পারে কিমের তার কল্পনারও বাইরে ছিল। কিমের টিম কমান্ডার সেই মেয়েটিকে ধরে নিয়ে এসে অনেক টর্চার করতে থাকে। সেখানে তার পরিচয় জানতে চাইলে সে জানায় তার নাম সিরাই আর সে মঙ্গোলিয়ার একটি গ্রামে থাকতো। কিছুদিন আগে জাপানি সৈন্যরা তার বাবার সামনে তাকে ও তার মাকে ধর্ষণ করেছে। এরপর থেকেই সে তার জীবনের মায়া ত্যাগ করে নেমে পড়ে জাপানি সৈন্যদের হত্যা করতে। এদিকে জাপানে এই ব্যাটালিয়নে কোরিয়ান শাস্তি পাওয়া সৈন্যরা ছিল খুবই নিপীড়িত। তাদের সামান্য ভুল হলেই পশুর মতো পেটানো হতো আর প্রতিবাদ করলেই মৃত্যু নিশ্চিত। এদিকে সিরাইকে টেনে হিঁচড়ে মাটির নিচের এক কারাগারে রাখা হয়। আর এখানেই আমরা দেখতে পাই এত যুদ্ধের মধ্যেও কিম তার ম্যারাথন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ছেড়ে দেয়নি। সবাই যখন ঘুমে ব্যস্ত তখন কিম একাই ব্যারাকের মধ্যে দৌড়ে নিজেকে তৈরি করছে। পরের দিন সকালে এক বড় কমান্ডার তাদের ক্যাম্পে আসবে। এই কথা শুনে সবাই সতর্ক হয়ে যায়। তখন দেখা যায় এই বড় অফিসারটি আর কেউ নয়, সে হলো তাচিও হাসাকিয়া। আসলে যুদ্ধ ঘোষণার পর তাচিও তার সবকিছু ছেড়ে নিজের দেশের জন্য কর্নেল হিসেবে আর্মিতে যোগ দিয়েছে। তাকে দেখে তো কিম একদমই অবাক হয়ে যায়। যার সাথে সারা জীবন রেশারেশি করে এসেছে সে কিনা এখন তার কমান্ডার। তাচিও কিন্তু কিমকে দেখে চিনতে পেরেছিল। আসলে তাচিও এখানে এসেছে এই ব্যাটালিয়ন কমান্ডারকে শাস্তি দিতে, কারণ এই কমান্ডার সেদিনের যুদ্ধে জীবনের ভয়ে পালিয়ে এসেছিল। তাই যুদ্ধক্ষেত্র থেকে ভীরুর মতো পালিয়ে আসার অপরাধে তাকে আত্মহত্যা করে মরতে হবে। সেই কমান্ডার পালিয়ে এসেছিল মূলত সৈন্যদের প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু তার নির্দয় জাপানি কমান্ডার তাকে বাধ্য করে আত্মহত্যা করার জন্য। তার এমন নিষ্ঠুরতা দেখে কিম সহ সবাই একদম স্তব্ধ হয়ে যায়। কিম বুঝতে পারে এই তাচিও তার উপরেও হয়তো ব্যক্তিগত প্রতিশোধ নেবে। হয়ও ঠিক তাই। অন্য সব ব্যাটালিয়নের চেয়ে এই কোরিয়ান গ্রুপকে সব সময় কঠিন কাজ দেওয়া হতো। সেই সাথে সব সময় তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি আর পানিশমেন্ট তো আছেই। কর্নেল তাচিও ঘোষণা করে যে ইতিমধ্যে সোভিয়েত চীনাদের সাথে একজোট হয়ে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ করতে পারে। তাই তাদের হামলা করার আগেই আমরা দ্রুত সীমান্ত পার হয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ব। এই কাজের জন্য তার 50 জন সদস্যের একটি সুইসাইড স্কোয়াড লাগবে। সুইসাইড স্কোয়াড মানে
জাপানের সৈন্যরা বোমা নিয়ে গিয়ে সরাসরি সোভিয়েতদের ট্যাঙ্কের নিচে যাবে আর সে সহ সেগুলোকে ধ্বংস করে দেবে। আর এই ভয়ানক কাজের জন্য তাৎসুয়োর পছন্দ সেই কোরিয়ার সৈন্যরা। যাই হোক, সমস্ত আর্টিলারি নিয়ে সীমান্ত পার হওয়ার জন্য একটি নদীর উপর ব্রিজ তৈরি করতে হবে। এভাবেই কর্নেল তাৎসুয়ো তাদের জীবন দিয়ে যুদ্ধে জয়লাভ করার এক নির্মম পরিকল্পনা করে। এক রাতে তাৎসুয়ো দেখতে পায় কিম প্রতি রাতে লুকিয়ে লুকিয়ে তার দৌড়ানো নিয়ম চালিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে তার মাথা আরো গরম হয়ে যায়। তাই সে সব কোরিয়ান সৈন্যদের তল্লাশি করে আর তাদের সব ব্যক্তিগত জিনিসপত্র খুঁজে বের করে আগুনে পুড়িয়ে দেয়। সেই জিনিসপত্রের মধ্যে কিমের বাবার দেওয়া শেষ স্মৃতিচিহ্ন তার দৌড়ানোর জুতো জোড়াও ছিল। সে বাধা দিতে গেলে তাকে নির্মমভাবে মারতে থাকে। একজন মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে সেটা কিম ভাবতেই পারছে না। এরপর যুদ্ধের আগে ফাইনাল ব্রিফিং এর সময় তাৎসুয়ো যখন ঘোষণা করে যে কোরিয়ানরাই হবে এই সুইসাইড স্কোয়াডের সদস্য, তখন কিম জোন তার সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে দেয়। সে বলে, আমরা নিজ ইচ্ছায় এই যুদ্ধে যোগ দেয়নি, আমাদের এখানে জোর করে পাঠানো হয়েছে, তাই আমাদের এই মিশনে পাঠানোর কোনো অধিকার আপনার নেই। এই কথা শুনে তাৎসুয়ো তার উপর প্রচন্ড ক্ষুব্ধ হয়ে তাকে মারতে শুরু করে দেয়। আর একজন কমান্ডারের আদেশ অমান্য করার জন্য কিমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ভাবতে পারেন এসব কিছু বাস্তবে ঘটে গিয়েছিল। যাই হোক, কিমকে বন্দী করে রাখা হয় সেই সিনাই স্নাইপার সিরাইয়ের সাথে। সিরাইকে প্রথম দেখাতেই কিমের অনেক মায়া হয়েছিল, কারণ সেও জাপানকে শেষ করতে চায়। ঠিক একইভাবে কিমও চায় জাপানিদের হাত থেকে নিজের দেশকে রক্ষা করতে। কিন্তু নিয়তি আজ তাকে এমন এক কঠিন পরিস্থিতিতে নিয়ে এসেছে, সকাল হলে সিরাইয়ের সাথে সাথে কিমকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু গভীর রাতে কিমের 3 বন্ধু সেখানে উপস্থিত হয় তাকে বাঁচানোর জন্য। তাদের পরিকল্পনা ছিল এই রাতেই সীমান্ত পার হয়ে নিজের দেশে ফিরে যাওয়ার সময় সিরাইকেও তাদের সাথে নিয়ে পালিয়ে আসে। রাতের অন্ধকারে তারা পাগলের মতো সীমান্তের দিকে ছুটতে থাকে। সারা রাত তারা দৌড়িয়ে একটা নদীর কাছে পৌঁছায়। কিন্তু নদী পার হওয়ার সময় জুন দেখতে পায় দূর দিগন্তের মাটি কাঁপিয়ে শত শত ট্যাঙ্ক আর সৈন্য নিয়ে সোভিয়েত জাপানিদের ছিন্ন ভিন্ন করে দিতে এগিয়ে আসছে। এটা দেখে কিম সিদ্ধান্ত নেয় হামলার আগেই দ্রুত ক্যাম্পে ফিরে গিয়ে সবাইকে সতর্ক করা উচিত। কিন্তু তার বন্ধুরা অবাক হয়ে বলে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? যারা এত কষ্ট দিচ্ছে আমাদের, তাদের বাঁচানোর জন্য তুই কেন নিজের জীবন দিবি? কিন্তু কিম বলে, আমার জন্য যদি কিছু মানুষ বেঁচেও যায় তাহলে সেটাই আমার জন্য অনেক। তোরা চলে যা, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এই বলে কিম তার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে জাপানি ক্যাম্পের দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু একটি সোভিয়েত প্লেন টহল দেওয়ার সময় কিমকে দেখে ফেলে। তাই প্লেন থেকে তার উপর শুরু হয় ঝড়ের মতো গুলিবর্ষণ। কিম যখন প্রায় মরতেই বসেছিল, ঠিক তখনই সে পিছন থেকে সিরাইয়ের কণ্ঠস্বর শুনতে পেয়ে একদম অবাক হয়ে যায়। আসলে সিরাই এখানে এসেছে তাকে বাঁচানোর জন্য। সিরাই ছিল একজন ভয়ঙ্কর স্নাইপার, তাই সে তার মারাত্মক এক শট দিলে প্লেনটি ব্লাস্ট করে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু ততক্ষণে প্লেনে ছোড়া বুলেট এসে সিরাইয়ের বুক একদম ঝাঁঝা করে দিয়েছিল। মুভির এই দৃশ্যের মানবিক গভীরতা ভাষায় প্রকাশ করতে পারবো না। সামান্য এক রাতের পরিচয় সিরাই তার প্রাণ দিয়ে কিমের প্রাণ বাঁচিয়ে দিল। সে মারা যাওয়ার সময় বলে, বাঁচাও তোমার দেশ আর সব বন্ধুদের প্রাণ। সিরাইকে শেষ বিদায় জানিয়ে কিম আবারও দৌড়াতে শুরু করে ক্যাম্পের উদ্দেশ্যে। কিন্তু সে যখন ক্যাম্পে পৌঁছায় তখন দেখা যায় ইতিমধ্যেই পুরো ব্যাটালিয়ন যুদ্ধের জন্য রওনা দিয়েছে। দূর থেকে কিম হাত নাড়িয়ে সবাইকে সতর্ক করতে থাকে। তাৎসুয়ো তার কোনো কথা না শুনে বন্দুক নিয়ে এগিয়ে যায় তাকে মারার জন্য। কিন্তু তখনই সবাই দেখতে পায় শত শত ট্যাঙ্ক নিয়ে সোভিয়েতরা সেখানে প্রবেশ করেছে। শুরু হয়ে যায় এক ভয়ানক যুদ্ধ। জাপানিরা একদমই প্রস্তুত ছিল না যে এত বড় আকারের যুদ্ধের মোকাবিলা তাদের করতে হবে। তাই যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই জাপানিরা একদম ভেঙে পড়ে। তবুও তাদের সুইসাইড স্কোয়াডের সৈন্যরা বুকে বোমা ভেদে একে একে ঝাঁপিয়ে পড়ে সোভিয়েতদের ট্যাঙ্কের নিচে আর নিজেদের সাথে সাথে ট্যাঙ্কগুলোকেও উড়িয়ে দিতে থাকে। সোভিয়েতের ট্যাঙ্কম্যানরা ট্যাঙ্কের উপর থেকে তাদের ভারী মিশন গান দিয়ে জাপানি সৈন্যদের বুক ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। এদিকে কর্নেল তাৎসুয়ো তার হাতে তলোয়ার নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যায় সোভিয়েতদের সৈন্যদের মাথা কাটার জন্য। অনেকগুলো ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে যাওয়ায় জাপানিরা একটু আত্মবিশ্বাস ফিরে পায়। কিন্তু একটু পরে আরো অনেক ট্যাঙ্ক আসতে দেখে কর্নেল কিন্তু এবার টেনশনে পড়ে যায়। আমি আগেই বলেছি কর্নেল তাৎসুয়ো ছিল কঠিন হৃদয় আর ঘাড়তারা একজন কমান্ডার। সে জানে এই যুদ্ধে জেতা তো দূরের কথা, একটা সেনা প্রাণে বেঁচে ফিরতে পারবে না। তবুও সে চিৎকার করে করে সবাইকে ঝাঁপিয়ে পড়তে বলে। এসব শুনে কিম এবার তাকে থামিয়ে বলে, তুই কি পাগল হয়ে গেলি নাকি? এতগুলো সৈন্যের প্রাণের কোনো মূল্য নেই তোর কাছে? প্লিজ সবাইকে পিছু হটে আসতে বল, নয়তো মুহূর্তেই সবার প্রাণ বেরিয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? তাৎসুয়ো ইতিমধ্যেই তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তাই যারা প্রাণের ভয়ে যুদ্ধ ছেড়ে পালাতে চাইছিল, তাৎসুয়ো তাদের সবাইকে গুলি করে মারতে শুরু করে। তার কথা হলো যুদ্ধক্ষেত্রে ভীতুদের কোনো স্থান নেই। যে দেশের জন্য লড়তে পারে না তার বেঁচে থাকারও কোনো অধিকার নেই। এই বলে সে পাগলের মতো সবাইকে গুলি করে মারতে থাকে। এমন নিষ্ঠুরতা দেখে আর সহ্য করতে না পেরে কিম সরাসরি তাৎসুয়োর উপর হামলা করে। ঠিক তখনই একটি ট্যাঙ্কের গোলা এসে তাদের দুজনের একদম মাঝখানে পড়ে। এখন এই হামলার পর তারা আদৌ বেঁচে আছে কিনা চলো এবার সেটাই দেখে নেই। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই এই যুদ্ধে যেসব জাপানি সৈন্যরা বেঁচে ছিল তাদের সবাইকে সোভিয়েত সৈন্যরা বন্দী করে
মস্কোর দিকে নিয়ে যাচ্ছে। তীব্র শীতের মধ্যে তাদের সবাইকে যুদ্ধবন্দী হিসেবে ট্রেনে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে আমরা কিম ও তাৎসিওকে দেখে বুঝতে পারি ভাগ্যক্রমে হয়তো তার বেঁচে গিয়েছিল। তাদের নিয়ে আসা হয় এক অজানা জায়গায়, যেখানে রাশিয়ানরা সব যুদ্ধবন্দীদের আটকে রেখেছিল। প্রচন্ড তুষারঝড়ের মধ্যে তাদের এক লাইনে দাঁড় করিয়ে রাশিয়ান সৈন্যরা শপথ বাক্য পাঠ করায়। সেই সাথে তাদের কমান্ডার তাৎসিওকে জাপানের পতাকাকে পা দিয়ে মারিয়ে রাশিয়ার বশ্যতা স্বীকার করে নিতে বলে। কিন্তু তাৎসিও ছিল একজন খাঁটি দেশপ্রেমী। জীবন চলে গেলেও সে দেশের অসম্মান করতে পারবে না, তাই সে সাফ জানিয়ে দেয়, মারতে চাইলে মারো, তবুও আমি আমার দেশকে পদতুলিত করতে পারবো না। এই কথা শুনে রাশিয়ান কমান্ডারদের মাথা গরম হয়ে যায়, তাকে প্রচুর মারতে থাকে। আর তার শাস্তি স্বরূপ তাকে এই ঝড়ের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। এরপর পুরো ব্যাটালিয়ন গ্রুপকে নির্মমভাবে মারতে মারতে ব্যারাকের মধ্যে নিয়ে আসা হয়। এরপর তাদের নিয়ে যাওয়া হয় কর্মক্ষেত্রে। সেখানে গিয়ে হঠাৎ কিম দেখতে পায় তার সেই বন্ধুদের, যাদের সে নৌকায় তুলে দিয়েছিল পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা এখনো বেঁচে আছে দেখে কিম এত কষ্টের মধ্যেও অনেক খুশি হয়ে যায়। তখন কিম প্রশ্ন করে জংডে কোথায়। তখন তারা জানায় আমাদের জংডে এই জেলখানার একজন বড় কমান্ডার হয়ে গেছে, যাকে এখন সবাই অ্যান্থনি বলে চেনে। ঠিক সেই সময় জংডে সবার সামনে উপস্থিত হয়ে রাশিয়ান ভাষার বক্তৃতা দেওয়া শুরু করে আর বলে এখানে বেঁচে থাকতে হলে কাজ করে খেতে হবে এবং রাশিয়ানদের অনুগত থাকতে হবে, না হলে পিটিয়ে সবগুলো চামড়া তুলে নেব। কিম ভাবে আমার সেই সরল বন্ধুটার এ কি পরিবর্তন। জংডে কিমকে দেখার সাথে সাথে পাগলের মতো করতে থাকে। তার প্রিয় বন্ধু এখনো বেঁচে আছে এটা তার বিশ্বাসই হচ্ছিল না। জংডে তখন কিমকে বলে বন্ধু, তোর ভাই এখানকার সেকেন্ড বস, এমন কোনো বাপের বেটা নাই যে তোর গায়ে একটা আঁচড় দিতে পারে। এইসব দেখে কিমের বেশ ভালোই লাগে। তবে জংডে যখনই সেই জাপানি সৈন্যদের দেখতে পায় তখনই তার মাথার রক্ত গরম হয়ে যায়, কারণ এই জাপানিরাই কিমের সাথে একসময় অনেক অন্যায় করেছিল। তাই সে রেগে গিয়ে তাদের পিটানো শুরু করে এবং নিজের কিছুটা ঝাল মিটিয়ে নেয়। পরের দৃশ্যে দেখা যায় শাস্তি শেষ করে তাৎসিওকে তার ব্যাটালিয়ন সৈন্যরা রুমের মধ্যে নিয়ে এসেছে, কিন্তু তার অবস্থা ভয়াবহ খারাপ হয়ে গেছে। ঠান্ডায় সে জমে একদম মরতে বসেছে। তখন সবাই তাকে ধরাধরি করে আগুনের কাছে নিয়ে আসতে চাইলে অ্যান্থনি তাদের কোনো সাহায্য করতে চায় না, কিন্তু ব্যাটালিয়নের সৈন্যরা নিজেদের কর্নেলকে বাঁচানোর জন্য অ্যান্থনির পায়ে পড়ে। অ্যান্থনিও কিছুটা নরম হলে তারা সে যাত্রায় তাৎসিওর প্রাণ বাঁচাতে সক্ষম হয়। কিন্তু তাৎসিও একটু সুস্থ হলেই আবারও তার ব্যাটালিয়নে গিয়ে কমান্ড দেওয়া শুরু করে। সে কিমকে অর্ডার দেয় তার আদেশ মেনে চলার জন্য, কিন্তু কিম সাফ জানিয়ে দেয় তুমি এখন আর আমার কমান্ডার নও, আমি তোমার কোনো কমান্ড মানতে পারবো না। এটা শুনে তাৎসিও প্রচন্ড রেগে কিমের উপর হামলা করলে কিমও কিন্তু এবার পাল্টা হামলা চালায়। তাদের এই মারামারির কথা রাশিয়ান কমান্ডার জানতে পেরে তাদেরকে ধরে নিয়ে আসে আর সে বলে তোদের মরার তো খুবই শখ তাই না, এই নে ছুরি, দেখি কে কাকে মারতে পারে। কিম কিন্তু এমন মারামারি করতে চাচ্ছিল না, তবে তাৎসিও এক কথা রাজি হয়ে তার উপর হামলে পড়ে। অগত্যা কিমও নিজের জীবন বাঁচাতে ডিফেন্স করতে থাকে, কিন্তু এক পর্যায়ে তাৎসিও যখন প্রায় কিমকে শেষ করতেই যাচ্ছিল তখন কিম মারাত্মকভাবে মেরে তাৎসিওকে কাবু করে ফেলে। এখন কিম চাইলেই তাকে মেরে ফেলে তার সব প্রতিশোধ নিতে পারে, কিন্তু কিম তার মতো নিষ্ঠুর নয়। সে তাৎসিওকে সুযোগ পেয়ে হত্যা না করে তাকে ছেড়ে দেয়। আর এই কাণ্ড দেখে তাৎসিও বেশ অবাক হয়ে যায়, কারণ তার ধারণায় ছিল না যে কিম তার উপরে এভাবে দয়া দেখাবে। কেউ কাউকে মারেনি দেখে দুজনকে শাস্তি স্বরূপ সারা রাত বরফের মধ্যে ঝুলিয়ে রাখে। এভাবেই দিনের পর দিন পার হতে থাকে তাদের রাশিয়ার সেই ভয়ানক কারাগারে। এই কারাগারের একটি ভয়ানক নিয়ম ছিল, যদি কারো ফার্স্ট ব্রাইট মানে তীব্র ঠান্ডার কারণে যদি কারো অঙ্গ নষ্ট হয়ে যায় তাহলে তাকে পুড়িয়ে মেরে ফেলা হতো, যার কারণে প্রতিদিন কাজ শেষে সবাইকে চেক করা হয়। ঠিক তেমনই একদিন একজনের পায়ে সেটা ধরা পড়ে আর তাকে নির্মমভাবে টেনে টেনে নিয়ে যাওয়া হয় পুড়িয়ে ফেলার জন্য। ওদিকে দেখা যায় কিমের এক বন্ধু খাবার খাওয়ার জন্য একটি গুদামে চুরি করতে ঢুকেছে। অ্যান্থনি সেখানে পৌঁছে তাকে ধরে ফেলে এবং তাকে ধমক দিয়ে বলে তুই কি মরতে চাস নাকি, রাশিয়ানরা আসার আগেই তুই এখান থেকে পালিয়ে যা। কিন্তু ততক্ষণে রাশিয়ানরা সেখানে এসে পড়লে অ্যান্থনি পড়ে যায় এক মহাবিপদে। এখন অ্যান্থনি কি করবে, তার বন্ধুকে বাঁচাবে নাকি নিজের জীবন রক্ষা করবে? এমন পরিস্থিতিতে সে নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় আর রাশিয়ানদের হাতে তার বন্ধুকে চোর বানিয়ে ধরিয়ে দেয়। তার বন্ধু খুবই আকুতি মিনতি করে বলে বন্ধু তুই আমাকে ধরিয়ে দিলি, প্লিজ তুই আমাকে বাঁচা, তোর তো অনেক ক্ষমতা। কিন্তু অ্যান্থনি তার কোনো কথাই পাত্তা দেয় না। এরপর যখন খাবার চুরির অপরাধে তার বন্ধুকে ফাঁসি দেওয়া হচ্ছিল তখন অ্যান্থনি চোখে জল দেখা যায়, কিন্তু অ্যান্থনি বুঝতে পারে এখানে টিকে থাকতে হলে আবেগ নয় কঠিন হৃদয় নিয়েই তাকে বাঁচতে হবে। তবে এমন নিষ্ঠুরতা দেখে কিম জুন কোনোভাবে মেনে নিতে পারছিল না, তাই সে অ্যান্থনিকে মারতে মারতে বলে তুই নিজের স্বার্থের জন্য আপন বন্ধুকে ছাড়লি না, তুই মানুষ থেকে অমানুষ হয়ে গেছিস। এসব শুনে অ্যান্থনি পাল্টা জবাব দিয়ে বলে হ্যাঁ আমি অমানুষ হয়ে গেছি, কারণ এখানে অমানুষ না হলে তুইও আমার হাত থেকে বাঁচতে পারবি না। এমন ভয়ানক পরিস্থিতিতে আসলেই কারোরই কিছু করার ছিল না। একদিন রাতে তাৎসিও দেখতে পায় এত কিছুর মধ্যেও কিম তার রানার প্র্যাকটিস ঠিকই চালিয়ে যাচ্ছে। তাৎসিও বুঝতে পারে চ্যাম্পিয়ন হওয়ার এই নেশা কিমের রক্তে বইছে। এভাবেই দিন পার হতে থাকে। একদিন অ্যান্থনি একজন জাপানি সৈনিককে মারতে মারতে তাকে হত্যা করে ফেলে। সব নিয়ম ভেঙে তাৎসিও অ্যান্থনির উপর আক্রমণ করে বসে। তখন কিম সেখানে এসে তাদের দুজনের মারামারি থামানোর চেষ্টা করলে অ্যান্থনি উল্টো তাকেও মারধর শুরু করে দেয়। ফলে সবাই তখন রেগে গিয়ে অ্যান্থনিকে মারাত্মকভাবে মারতে শুরু করে।
এর ফলস্বরূপ যারা যারা অ্যান্থনিকে আক্রমণ করেছে ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফায়ারিং স্কোয়াডে নিয়ে গিয়ে প্রথমে এক গ্রুপকে গুলি করে মারা হয়। এরপর কিম আর তাৎসিওর পালা আসে। এখন অ্যান্থনি কি করবে? সে তো চাইলে তার বন্ধুদের প্রাণ রক্ষা করতে পারে, কিন্তু অ্যান্থনি এখানেও স্বার্থপরের মতো দাঁড়িয়ে থাকে। তাদেরকে রাশিয়ানরা গুলি করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে বিশাল এক সাইরেন বেজে ওঠে। এর ফলে ফায়ারিং থেমে যায় আর এক কমান্ডার সে জানায় জার্মানি সোভিয়েতের সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। তাই দ্রুত সবাইকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে স্টালিনগ্রাদের দিকে রওনা হতে বলা হয়। কমান্ডার ঘোষণা করে যারা যারা সোভিয়েতের হয়ে যুদ্ধ জিতে চায় তারা যেন এই পোশাকগুলো পরে নেয়। অ্যান্থনি সহ অনেকেই যুদ্ধের কাপড় পরতে শুরু করে, আর যারা এই ড্রেস পরতে চায় না তাদেরকে সেখানে গুলি করে মেরে ফেলা হয়। এই সুযোগে অ্যান্থনি গিয়ে কমান্ডারকে অনুরোধ করে বলে কিম আমার বন্ধু, ও রাশিয়ার হয়ে যুদ্ধ করবে, আপনি ওকে প্লিজ দয়া করে ছেড়ে দেন। কমান্ডার তার কথায় রাজি হলে তাৎসিওকে গিয়ে অ্যান্থনি বলে তুমি কি রাশিয়ার হয়ে যুদ্ধে যাবে নাকি এখানেই এদের হাতে মরবে? তাৎসিওর হাতে আর কোনো রাস্তা না থাকায় সে ইউনিফর্ম পরে নেয়। একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবে এটা যে কত বড় কষ্টের বিষয় তা ভাষায় প্রকাশ করা কঠিন। সময়টা ছিল 1941 সালের ডিসেম্বর মাস। তাদের সবাইকে মস্কোর একটি শহরে জার্মানিদের সাথে যুদ্ধ করতে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই যুদ্ধে তাদেরকে কেবলই ফ্রন্টলাইনার হিসেবে আনা হয়েছিল, অর্থাৎ তাদের কাজ থাকবে কেবল জীবন বিলিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই ধরনের যুদ্ধে বেঁচে থাকার আসলে কোনো সুযোগ নেই। সবাইকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে পাঠানো হয় রেডি হয়ে থাকা জার্মান নাচি বাহিনীদের সামনে। মুহূর্তের মধ্যেই হাজার হাজার জার্মান সৈনিকের বুলেটের আঘাতে কুকুরের মতো সোভিয়েত ইউনিয়নের সৈন্যরা প্রাণ দিতে থাকে। ভাইরে ভাই, তাদের এই মেশিন গানের আঘাতে এত এত সৈন্য মারা যায় যা কল্পনার বাইরে। কিম ও তাৎসিও সেই যুদ্ধে লুকিয়ে থেকে কোনো মতে নিজেদের প্রাণ বাঁচাতে থাকে, কিন্তু তাদের সাথে থাকা সব সৈন্যরা গুলি খেয়ে সিটকে সিটকে মাটিতে পড়তে থাকে। তাৎসিও যুদ্ধের এমন ভয়াবহতা দেখে একদম ঠান্ডা হয়ে যায়। তাকে এক ট্যাঙ্কারি মারতেই যাবে, ঠিক তখনই কিম দৌড়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। এদিকে অ্যান্থনি সবাইকে আক্রমণ করার জন্য চিৎকার করতে থাকে। তাকে দেখে মনে হয় না যে সে একজন কোরিয়ান নাগরিক। আসলে যুদ্ধের এমন ভয়াবহতা দেখে সে তার নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। কিম তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। এভাবেই একতরফা যুদ্ধের মধ্যে রাশিয়ানরা যখন পিছু হচ্ছিল তখন রাশিয়ান কমান্ডার তাদের নিজেদের সৈনিকদের উপরে গুলি চালাতে থাকে যাতে কেউ এই যুদ্ধ ছেড়ে পালাতে না পারে। এই দৃশ্য দেখে তাৎসিও সেই দিনের কথা মনে পড়ে যায় যেদিন সেও ঠিক এইভাবেই সৈন্যদের হত্যা করেছিল। আর এই সময় সে অনুভব করতে পারে সেদিন সে কত বড় ভুল করেছিল। তাৎসিওকে মারতেই যাবে, ঠিক তখনই কমান্ডারের গায়ে এসে গুলি লাগে। এদিকে অ্যান্থনিরও গায়ে গুলি লেগে তার বুক ঝাঁঝরা হয়ে গিয়েছিল। সে আস্তে আস্তে মৃত্যুর করে ঢলে পড়ে। অ্যান্থনি যখন মারা যাচ্ছিল তখন কিমকে বলে বন্ধু আমাকে বাঁচা, আমি বাঁচতে চাই। কিম তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। তখন অ্যান্থনি কিমকে বলে বন্ধু তুই এখান থেকে উঠিস না, তুই আমাকে জড়িয়ে ধরে এখানেই শুয়ে থাক, না হলে এখান থেকে তুইও বেঁচে ফিরতে পারবি না। এমন এক মর্মান্তিক ও কঠিন অবস্থায় প্রিয় বন্ধুর মৃত্যুর যন্ত্রণায় কিম সেখানে অঝরে কান্না করতে থাকে। এই কঠিন দৃশ্যের আসলে কোনো বর্ণনা নেই। যাই হোক, সেই যুদ্ধ থেমে গেলে মৃত্যুর ভয়াবহতা কাটিয়ে কিম দ্রুত সেখান থেকে পালানোর জন্য প্রস্তুত হয়। সে দেখে তার চরম প্রতিদ্বন্দ্বী বন্ধু তাৎসিও ভাগ্যক্রমে এই ধ্বংসলীলার মধ্যেও এখনো বেঁচে আছে। তাই সে দ্রুত একটি জার্মান সৈনিকের পোশাক খুলে তাৎসিওর হাতে তুলে দেয়। তারা পরিকল্পনা করে জার্মান সৈন্যদের ছদ্মবেশে তারা এই এলাকা ছেড়ে স্থানীয় লোকালয়ের দিকে যাবে। তাৎসিও এই পরিকল্পনার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না, কারণ তার পেটে একটি গুলি লাগার কারণে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। কিন্তু বাঁচার জন্য তার কাছে কিমের কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। ডিসেম্বর মাসের বরফে ঢাকা পাহাড়ের পথে শুরু হয় তাদের এক ভয়ঙ্কর যাত্রা। সে কি ভয়াবহ ঠান্ডা সেখানে। তাৎসিওর শরীর ক্রমশ নিস্তেজ হয়ে আসছিল। সে আর এই কষ্ট সহ্য করতে পারছিল না, কিন্তু কিম তাকে বারবার টেনে তুলে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, কারণ এই পরিস্থিতিতে থেমে যাওয়া মানে নির্ঘাত মৃত্যু। এভাবেই 2 দিন হাঁটার পর কিম অবশেষে একটি লোকালয় খুঁজে পায়। এদিকে তাৎসিও তখন অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রায় মৃত্যুর ঘরে ঢলে পড়েছে। কিম তাকে জোর করে জাগিয়ে রেখে কাঁধে করে সেই গ্রামের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে পুরো গ্রাম অলরেডি ধ্বংস হয়ে গেছে। সেই সাথে এখানে খাবার বা ওষুধপত্রের কোনো চিহ্নই নেই। তাৎসিওকে বাঁচাতে রক্ত বন্ধ করার ওষুধের প্রয়োজন ছিল, তাই কিম দ্রুত ওষুধের খোঁজে বাইরে বেরিয়ে পড়ে। কিন্তু অনেক খোঁজার পরও সে একটি খাবার বা মেডিসিনও পায় না। আর তখনই জার্মানি সৈন্যের একটি দল গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল। কিম দিশেহারা হয়ে তাদের কাছে গিয়ে কোরিয়ান ভাষায় সাহায্য চায়, কিন্তু জার্মানি সৈন্যরা কিমের কথা না বুঝে তাকে উল্টো বন্দি করে জোর করে নিয়ে যেতে শুরু করে। কিম চিৎকার করে তাৎসিওকে উঠে আসার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু তাৎসিওর শরীরে এক ফোঁটা শক্তিও ছিল না যে সে উঠে দাঁড়াবে। কিম বারবার চিৎকার করে বলতে থাকে যে প্লিজ বন্ধু বেরিয়ে আয়, নয়তো তারা আমাকে ধরে নিয়ে যাবে। কিন্তু তাৎসিও শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে ছাড়া আর কিছুই করতে পারে না। এরপর সময় 3 বছর পেরিয়ে যায়। অবিশ্বাস্য হলেও সত্যি, তাৎসিও এখনো বেঁচে আছে এবং সে এখন জার্মান সামরিক বাহিনীর হয়ে যুদ্ধ করছে। একজন সৈনিকের প্রথমে জাপান, এরপর সোভিয়েত এবং অবশেষে জার্মানির হয়ে যুদ্ধ করতে হচ্ছে। ভাগ্যের এক অদ্ভুত পরিহাস।
তাচিও সহ তার দলের সবাই ফ্রান্সের বিখ্যাত নরমান্ডি সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যাচ্ছিল। সেখানে পৌঁছে তারা জানতে পারে খুব শীঘ্রই আমেরিকা এখানে সবচেয়ে বড় হামলা চালাতে পারে। নরমান্ডি সৈকতই হবে তাদের প্রথম লক্ষ্যবস্তু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস জানা থাকলে তোমরা নিশ্চয়ই ডিডের কথা শুনেছ। 1944 সালের জুন মাসে এই নরমান্ডিতেই ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়াবহ যুদ্ধটি ঘটেছিল। তাই সেই সৈকতে বিশাল বড় প্রতিরক্ষার দেয়াল তৈরি করাই এখন তাদের প্রধান কাজ। 3টি বছর কেটে গেছে, তবুও কিমকে খুঁজতে তাচিওর চোখ প্রতিনিয়ত চারিদিকে ঘুরে বেড়ায়। তার মনের গভীরে এক অদ্ভুত বিশ্বাস জন্ম নিয়েছিল যে কিম হয়তো এখনো বেঁচে আছে এবং একদিন না একদিন সে তার সন্ধান পেয়ে যাবে। আসলে সেদিন কিমের সেই বন্ধুর প্রতি আর্তনাদ তাচিওকে শত্রু থেকে প্রাণপ্রিয় বন্ধু বানিয়ে নিয়েছিল। এভাবেই দিন পার হতে থাকে। একদিন হঠাৎ তাচিওর সৈকতে একটি ছেলেকে দৌড়াতে দেখতে পায়। এই দৃশ্য দেখে তাচিওর বুক ধড়াস করে ওঠে। দ্রুত সে কাছে গিয়ে দেখে সে আর কেউ নয়, সে তার প্রিয় বন্ধু কিম। কিমও তাচিওকে এই অবস্থায় দেখে স্তব্ধ হয়ে যায়। তাদের দুজনের মুখের হাসি বলে দিচ্ছিল এই মিলন যেন ছিল বিধাতার এক অলৌকিক উপহার। মুভির সবচেয়ে আনন্দময় ও আবেগপূর্ণ মুহূর্ত বোধহয় এটি। এরপর তাদের বন্ধুত্ব ও একসাথে কাটানো সময়গুলো নতুন করে রঙিন হয়ে ওঠে। একসাথে তারা দেশে ফেরার স্বপ্ন বুনতে শুরু করে, কিন্তু নিয়তি আবারও বাধা দেয়। খবর আসে ব্রিটিশ বাহিনী নর্থ পাস দ্য কাইলাসে হামলা করে দিয়েছে। পুরো ব্যাটালিয়নকে আগামীকাল সেখানে জীবন উৎসর্গ করতে যেতে হবে। এই খবর শুনে তাচিও একটি পালানোর পরিকল্পনা করে। তাদের পরিকল্পনা হলো আজ রাতে দুজনে লুকিয়ে বন্দরে যাবে, কারণ তাচিও জানতো আজ রাতে একটি জাহাজ জাপানের দিকে যাত্রা করবে। সেদিনেই রাতের অন্ধকারে দুজনেই পোশাক পরে পালাতে শুরু করে। কিন্তু কি যে এক ভয়াবহ সকাল তাদের জন্য অপেক্ষা করছিল তা তারা ঘুণাক্ষরও টের পায়নি। সকালে আলো ফোটার আগেই ব্রিটিশ বিমান বাহিনীর শত শত বিমান এসে বৃষ্টির মতো বোমা ফেলতে শুরু করে নরমান্ডির সৈকতে। সেই দিনটি ছিল 1944 সালের 6 জুন, যা ইতিহাসে ডি-ডে নামে পরিচিত। এই দিন মিত্রবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় এবং সুসংগঠিত আক্রমণ চালায় জার্মানি বাহিনীর উপর। ইতিহাসবিদরা বলে থাকে এমন ভয়াবহ যুদ্ধ ইতিহাসের আর দ্বিতীয়টি হয়নি। গাইস, এই ডি-ডে নিয়েই তৈরি হয়েছিল বিখ্যাত সেভিং প্রাইভেট রায়ান মুভিটি। সেখানে আমেরিকান দৃষ্টিকোণ থেকে যুদ্ধটি কেমন ছিল সেটা দেখানো হয়েছে। আর আমাদের আজকের মুভিটি ঠিক তারই উল্টোপিঠ। যারা এই যুদ্ধটাকে আরো বিস্তারিত জানতে চাও তারা কমেন্ট করো। যদি এই ভিডিওতে তোমাদের ভালো সাপোর্ট পাই তাহলে পরের ভিডিওতে সেভিং প্রাইভেট রায়ান মুভিটা নিয়ে হাজির হব। তো চলো গল্পে ডুব দেই। ভয়াবহ সেই বোমা বর্ষণের তাণ্ডবে কিম এবং তাচিও মাঝপথে আলাদা হয়ে যায়। তাচিও তখন জীবনের ঝুঁকি নিয়ে আবারও ক্যাম্পে ফিরে কিমকে খুঁজতে শুরু করে, কিন্তু ততক্ষণে ব্রিটিশ ডিস্ট্রয়ার জাহাজ থেকে কামানের গোলা ছুটতে থাকে, যেগুলো এসে পুরো সৈকত একদম ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। এরপর শুরু হয় মূল স্থল আক্রমণ। শত শত নৌকায় করে আমেরিকান সৈন্যরা নরমান্ডি সৈকতে চলে আসে স্থল অভিযান শুরু করার জন্য। কিন্তু উপর থেকে জার্মান বাহিনী তাদের মারাত্মকভাবে প্রতিহত করতে থাকে, যার ফলে মুহূর্তের মধ্যে পুরো সমুদ্রের জল রক্তে লাল হয়ে ওঠে। কিন্তু মিত্রবাহিনীর অতর্কিত হামলা এবং তাদের সৈন্যের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে তারা ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করেছে। এদিকে এক পর্যায়ে কিম ও তাচিওর আবারও দেখা হয়, কিন্তু তারা পালানোর আগে এক জার্মান কমান্ডার জোর করে তাদের হাতে মেশিন গান তুলে দেয় লড়াই করার জন্য, যার ফলে তারা পড়ে যায় এক মহাবিপদে। ফায়ারিং করতে করতে এক পর্যায়ে তাদের বন্দুকের ম্যাগাজিনও শেষ হয়ে যায়। আর অন্যদিকে আমেরিকান সৈন্যরাও একদম তাদের বাংকারের কাছাকাছি এসে পৌঁছে গেছে। তাচিও দরজা ভেঙে বের হওয়ার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু একদম শেষ মুহূর্তে আমেরিকান সৈন্যরা তাদের বাংকারে একটি গ্রেনেড ছুড়ে মারলে তারা দুজন সেকেন্ডের মধ্যেই বাইরে বের হতে সক্ষম হয়। এরপর উদ্ভ্রান্তের মতো কিম ও তাচিও বাইরে বের হয়ে যাওয়ার জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু সেই স্থানটি ততক্ষণে এমন এক নরকে পরিণত হয়ে গিয়েছিল যে যেখানে প্রতি ইঞ্চিতে বুলেট এসে সবাইকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। তার মধ্যেও তারা দুজন তাদের সেই ম্যারাথন দৌড়ের কৌশল কাজে লাগিয়ে এই পরিস্থিতি থেকে বের হওয়া শুরু করে। এই তো আর একটু হয়তো তার এই অভিশাপ থেকে মুক্তি পেতে যাচ্ছে। একদিকে চরম যুদ্ধ, অন্যদিকে দুজনের একসাথে দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষা। সে এক ভয়ঙ্কর সুন্দর দৃশ্য যা ভাষায় প্রকাশ করা যায় না। এরই মধ্যে হঠাৎ এক বোমের আঘাতে কিমের পা গুরুতর জখম হয়ে যায়, কিন্তু সে মনের জোরে আবারও উঠে দৌড়ানো শুরু করে। তাদের দুজনের চোখে তখন এক সুন্দর বিজয়ের হাসি ফুটে উঠেছে, কিন্তু সব স্বপ্ন নিমিষেই থমকে যায় যখন একটি বোমা এসে ঠিক কিমের সামনে এসে বিস্ফোরিত হয়। মুহূর্তেই কিমের চারপাশের পুরো পৃথিবীটা যেন অন্ধকার হয়ে আসে। তাচিও দেখতে পায় বোমার আঘাতে কিমের বুক ছিন্ন ভিন্ন হয়ে তা থেকে রক্ত ঝরছে। কিম যেন এখানে হার মেনে নিল। তাচিও চিৎকার করে বলে, তুই আমাকে এভাবে একা রেখে মরতে পারিস না বন্ধু, তোকে আমার সাথে বাড়ি ফিরে যেতেই হবে। তুই না চ্যাম্পিয়ন হতে চেয়েছিলি? কিন্তু নিয়তি যেন অন্য কথা বলছে। কিম তার সোলজারের পরিচয়টা একটি তাচিওর সাথে বদলে নেয় আর বলে, তুই আজ থেকে কিম। যদি আমেরিকানরা জানে তুই জাপানি তাহলে তোকে হয়তো মেরে ফেলবে। তাই তুই এই ট্যাগটি দেখিয়ে বলবি আমি কোরিয়ান এবং আমাকে জোর করে তারা এখানে নিয়ে এসেছিল। সেই সাথে তুই আমাকে কথা দে আমার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা তুই বাঁচিয়ে রাখবি। আমি তোর পায়ে ভর দিয়ে আমার অপূর্ণ স্বপ্নটা সত্যি দেখতে চাই। তাচিও কান্নায় ভেঙে পড়ে বলে, না তোর কিছুই হবে না, আমি তো আছি তোর সাথে। তার কথা শেষ হওয়ার আগেই কিম পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমায়। প্রিয় বন্ধুর এমন বিরহে তাচিও একদম পাগল হয়ে যায়। চারদিকে তখন আমেরিকান সৈন্যরা তাকে ঘিরে ধরেছে, কিন্তু তাচিওর কষ্টের বাঁধ যেন সুনামির মতো ভেঙে পড়েছে। প্রিয় মানুষকে এত কাছে পেয়েও শেষ পর্যন্ত হারানোর কি যে কষ্ট, তা যে হারায় সে ছাড়া কেউই জানে না।
এরপর সিন শিফট হয় 4 বছর পর লন্ডনের অলিম্পিকে। কিমের পরিচয় নিয়ে সেদিন মাঠে নামে তার বন্ধু তাৎসিও হাসাকিয়া। সেদিন তাৎসিও তার বন্ধুর কথা রেখেছিল, সে কিমের জন্য জিতেছিল সেই অধরা অলিম্পিক গোল্ড মেডেল। আর এভাবেই বন্ধুর ভালোবাসার প্রতিদান দিতে একজন জাপানি সৈনিক আজীবনের জন্য কোরিয়ান হিসেবে নিজেকে উৎসর্গ করেছিল। আর এই অস্থির, সুন্দর ও সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি সেভিং প্রাইভেট রায়ান মুভিটির এক্সপ্লেন পেতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে সেখানেই, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।